আসসালামু আলাইকুম। ইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি নাসিরউদ্দিন সহ ৫ জন গ্রেপ্তার। সংসদে ঘটনার তদন্ত দাবি। ৩৫ দিন পর করোনায় মৃত্যু অর্ধশত ছাড়ালো। শনাক্ত ১৫% কাছাকাছি আরও কয়েক জেলায় লকডাউন। করোনায় দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষকতা পেশা ছাড়ছেন অনেকে, অভাবে দুর্দিন কর্মচারীদের। মামলা করতে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। ভুয়া মামলা ঠেকাতে হাইকোর্টের আদেশ। এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য মার্শাল আর্ট ক্যারাটে শেখার হিড়িক ঢাকায়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসিরউদ্দিন সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। উত্তরা ১ নম্বর সেক্টরের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নাসিরউদ্দিনের এই বাসা থেকে উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি মদ। এর আগে ব্যবসায়ী নাসিরউদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরিমণি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরিমণির থানায় মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। উত্তরা ১ নম্বর সেক্টরে প্রধান অভিযুক্ত নাসিরউদ্দিনের বাসায় সোমবার দুপুরে অভিযান চালায় গোয়েন্দারা। এ সময় বাসা থেকে নাসিরউদ্দিন তার বন্ধু অমি সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় দেশি বিদেশি মদ। ডিবির যুগ্ম কমিশনার হারুনার রশিদ জানান, পরিমণির মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যাবে ঘটনার আসল তথ্য। এই বাসাটা যখন অভিযান চালালাম, সেখানে এসে আমরা ওই যে সাভারে এফআইআর ভুক্ত যে আসামি তারা দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। পাশে আরও ৩ জন রক্ষিতা ছিল, ৩ জন রক্ষিতাকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের প্রেক্ষিতে ৫ জন গ্রেপ্তার হয়েছে এবং তারা মাদকও পাওয়া গেছে। চলচ্চিত্র জগতের অহংকার পরিমণিকে যখন নির্যাতন করা হয়, তখন সেটা আমাদের কাছে আসলে আমরা যারা গোয়েন্দা চাকরি করি, আমাদের দায়িত্বই হচ্ছে এটি তদন্ত করা, এবং তদন্ত করে কিন্তু আমরা তাদের গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করব, যদি প্রয়োজন হয় তাদের রিমান্ডে আনবো। যেহেতু আমরা মাদক পেয়েছি সেই কারণে আমরা মাদকের একটি মামলা আমাদের ডিএমপিতে হবে। এদিকে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। আমরা তো ল এনফোর্সিং এজেন্সি না, আমাদের ক্লাব অথরিটি থেকে যেটা হবে, অ্যাজ এ মেম্বার আমাদের কনস্টিটিউশন যেভাবে বলা আছে, উইল টেক অ্যাকশন এগেনস্ট হিম, আইদার সাসপেনশন অর এক্সপালশন, ডিপেন্ডস অন দ্য গ্রাভিটি অফ অফেন্সেস। এর আগে রোববার রাতে বাসায় সংবাদ সম্মেলন করে পরিমণি জানায়, গত বুধবার তার কস্টিউম ডিজাইনার জিমিও তার বন্ধু অমিকে নিয়ে ঢাকা বোট ক্লাবে যান চিত্রনায়িকা পরিমণি। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যবসায়ী নাসিরউদ্দিন সহ কয়েকজন। এর আগে তাকে জোর করে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত মদ পান করতে বাধ্য করা হয়। এসব কাজে সহযোগিতা না করায় তাকে শারীরিক নির্যাতন করা হয় বলে পুলিশ ও সাংবাদিকদের জানান পরিমণি। আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমি যদি মরে যাই আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে। আমি সুইসাইড করতে পারি না, আমি সুইসাইড করব না, আমি আমার বিচার নিয়ে মরবো। রোববার রাতে পরিমণি তার ভেরিফাইড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুললে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। ফেসবুক পোস্টে এ ঘটনার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন তিনি। একটা সাধারণ মেয়ে যেভাবে ট্রাই করে, আমি সেভাবে ট্রাই করছিলাম। প্রথমে থানা, আশেপাশের লোকজন যারা আমাকে হেল্প করতে পারবে, কিন্তু কেউ কিছু করবে। একজন সাধারণ মেয়ে যদি ভিকটিম হয়, তার কিছুই করার থাকে না উইদাউট সুইসাইড। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা সহ যে ইস্যুগুলো রাষ্ট্রকে নাড়া দিচ্ছে সেদিকে দৃষ্টি দিতে প্রধানমন্ত্রীর প্রতি সংসদে অনুরোধ জানিয়েছেন বিএনপির সদস্য হারুনুর রশিদ। স্পিকার শিরিন শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনি বলেন, এসব ঘটনা যারা ঘটাচ্ছে তারা মাফিয়া।
এদিকে প্রাণীর খাদ্য প্রস্তুতে ব্যবহৃত লবণেও আয়োডিনযুক্ত করার বাধ্যবাধকতা রেখে আয়োডিনযুক্ত লবণ বিল 2021 সংসদে পাশ হয়। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিলে আগের চেয়ে বেশি সাজার বিধান রেখে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব সংসদে তোলা হয়। আজকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে রাষ্ট্রের জন্য বিরাট আকারের আজকে সরকারকে নাড়া দিচ্ছে সে বিষয়গুলোর ব্যাপারে দৃষ্টি দিবেন। পরিমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, সে যে ঘটনার শিকার হয়েছে 4 দিন থেকে সে বিচার পাচ্ছে না। এটি কি অসত্য মাননীয় স্পিকার? আমি বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম। 35 দিন পর আবারও করোনায় মৃত্যু অর্ধশত ছাড়ালো। 24 ঘন্টায় মারা গেছে 54 জন। এখন মৃত্যুর হার বেশি ঢাকার বাইরে। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 14 জন, ঢাকা ও রাজশাহী বিভাগে 13 জন করে, খুলনায় 7 জন, বাকিরা অন্যান্য বিভাগে। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন 13,172 জন। মৃত্যুর সাথে বাড়ছে করোনা শনাক্তের হারও। 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 3,050 জনের। শনাক্তের হার 14.80%। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 8,29,972 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশের সীমান্তবর্তী ও উত্তরাঞ্চলের জেলাগুলোই বাড়ছে করোনার শনাক্তের হার। বিপর্যস্ত পরিস্থিতি রাজশাহীর আশপাশের জেলাগুলোতে সংক্রমণ ঠেকাতে নতুন করে এলাকায় লকডাউন দিচ্ছে স্থানীয় প্রশাসন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। কঠোর লকডাউনের তালিকায় এবার যুক্ত হল চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা দামুড়হুদা। উপজেলা কোভিড-19 সংক্রান্ত জরুরি সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার ভোর 6টা থেকে আগামী 2 সপ্তাহ সেখানে কঠোরভাবে কার্যকর করা হবে এই বিধিনিষেধ। রাজশাহী মহানগরীতে চলছে লকডাউনের 4র্থ দিন। এদিন শুধুমাত্র রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 12 জন। শনাক্তের হার ছিল 40% উপরে। শনাক্ত ও মৃত্যুর হার না কমলে বিধিনিষেধ আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শেরপুর পৌর এলাকায় চলাচলে বিধিনিষেধ চলছে। জেলা প্রশাসন স্বাস্থ্যবিধি নিশ্চিত করার শর্তে বিকাল 5টা পর্যন্ত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ দিলেও সামাজিক দূরত্ব ও বিধিনিষেধ মানছেন না বেশিরভাগ মানুষ। নাটোর ও সিংড়া পৌর এলাকায় লকডাউনের 6ষ্ঠ দিনেও তৎপর জেলা প্রশাসন ও পুলিশ। অবাধ চলাচল নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে গণপরিবহনের চলাচল। বন্ধ রয়েছে দোকানপাটও। নোয়াখালী পৌরসভা সহ 6টি ইউনিয়নে চলছে লকডাউনের 10ম দিন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সড়কে যানবাহন চলাচল ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রয়োজন মনে করলে স্থানীয় প্রশাসনকে দ্রুত লকডাউন ঘোষণা এবং পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া প্রধানমন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে কোনো ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। এদিন জাতীয় সংসদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2021 এবং অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে বলে দাও সবাইকে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে অথরিটি দিয়ে দেওয়া হলো। অলরেডি আমরা চিঠিতে বলে দিচ্ছি, উনি আবার রিমাইন্ড করে দিতে বলছেন কোনো রকমের রিস্ক না নিতে, যেখানে যারা কমফোর্টেবল মনে করবেন তারা যেন সেইখানে আপনার ব্লক করে দিয়ে এটাকে আপনার থামানোর একটা চেষ্টা করেন। বাইরের থেকে আমাদের একাধিক জায়গার থেকে আমরা পাচ্ছি যে তারা যদি এখানে আমরা উৎপাদন করতে পারি, দে আর উইলিং। এখন এটা আমরা চেষ্টা করতেছি একটা সমন্বয় করতে। করোনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকতা পেশা ছেড়ে দিচ্ছেন অনেকেই। শিক্ষকরা জানান, বছরখানেক হলো স্কুলের আয় নেই, তাই বেতনও বন্ধ হয়ে গেছে শিক্ষক কর্মচারীদের। এমন পরিস্থিতিতে চরম সংকটে দিন কাটাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িতরা। আদিন সজীবের রিপোর্ট। আমরা যারা শিক্ষক পেশায় আছি তারা অবহেলিত, আমরা যারা শিক্ষক পেশায় আছি তারা কোথাও গিয়ে দুঃখের কথা বলতে পারি না। চোখের কোণায় তাদের জল এসে যায় সময়ে অসময়ে। তিনি মানুষ গড়ার কারিগর, রাজধানীর উত্তরখানের একটি হাই স্কুলের অধ্যক্ষ। মহামারীর ধাক্কায় 14 মাসের বেশি সময় স্কুল বন্ধ। করোনার আগে এই স্কুলে 22 জন শিক্ষক ছিলেন, এখন আছেন মাত্র 3 জন।
শিক্ষার্থীও কমে গেছে অর্ধেকেরও বেশি। স্কুল বেতন দিতে পারতেছে না। আমরা বিভিন্নভাবে, যেমন আমি ব্যক্তিগতভাবে আমার পৈতৃক সম্পত্তি আমার বিক্রি করতে হয়েছে। রাজধানীর উত্তরার একটি বেসরকারি স্কুলে আরবি পড়াতেন মরিয়ম। 1 বছর হলো চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, আগের ভালোবাসাটা ছেড়ে এখন 5,000 টাকায় বাসা ভাড়া নিয়ে কোনো মতো টিকে আছেন ঢাকায়। এখন ঘর ভাড়া যদি মাসে 10,000 টাকা যায়, দেখা যাচ্ছে যে মাস পরে যে খরচা বাবদ থাকে তা হয় না। একই অবস্থা এই স্কুলের অন্য শিক্ষকদেরও। এখন আর দিন চলে না অর্থাভাবে। আমরা কিভাবে চলবো? আমাদের বেতন 1 বছর যাবত নেই। আমাদের অনেক টিচার আছে যারা হয়তো অন্য পেশায় চলে গেছে, কেউ হয়তো সিজনালি আম বিক্রি করছে, কেউ হয়তো ডাব বিক্রি করছে। খুব নামকরা অল্প কিছু ইংরেজি মাধ্যম স্কুল বাদে ঢাকা শহরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় ভাড়া বাড়িতে। আয়ের বড় উৎস শিক্ষার্থীদের বেতন। শহর থেকে গ্রাম, এখন দুঃসাধ্যের জীবন। প্রায় 60,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 15 লাখের বেশি মানুষের। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো সরকারের চিন্তা করা দরকার। কারণ আমাদের সংবিধানেই তো বলা আছে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষা খাতের এমন একটা সংকট উত্তরণে সরকারকে যে সুপরিকল্পনা নিয়ে আগাতে হবে তার কোনো বিকল্পই নেই। স্কুল যদি খুলেও যায় তাহলেও সেই পরিকল্পনা হতে হবে এমনভাবে যেন এই যে দীর্ঘ 14 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়। সভ্যতার বিকাশে আলো ছড়ানো মানুষগুলোর সুস্থভাবে টিকে থাকার গল্প তৈরি হোক নতুন করে, সুদিন আসুক শিগগিরই, এমন প্রত্যাশা সবার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। থানা বা আদালতে মামলা করার ক্ষেত্রে অভিযোগকারীর জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 49টি ভুয়া মামলায় এক ভুক্তভোগীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। নারী নির্যাতন, ধর্ষণ, মানব পাচার, অ্যাসিড সহ নানা অভিযোগে দেশের বিভিন্ন জেলায় 49টি মামলা করা হয় রাজধানীর শেয়ারাপাড়ার বাসিন্দা একরামুল হাসান কাঞ্চনের বিরুদ্ধে। বাদীর অস্তিত্ব না পাওয়ায় 36 মামলা থেকে তাকে অব্যাহতি দেয় আদালত। বিচারাধীন রয়েছে আরও 13টি মামলা। এর প্রতিকার চেয়ে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেন কাঞ্চন। প্রাথমিক শুনানি শেষে মামলা করতে হলে এনআইডি জমা দেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সাথে সিআইডিকে এসব মামলার বিষয়ে তদন্ত করে 60 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেন আদালত। আজকে একটা অর্ডার দিলেন যে এরপর থেকে যদি কোনো মামলা দায়ের করতে হয় থানায় অথবা কোর্টে, তাহলে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের আইডি নাম্বার যাচাই বাছাই করেই তখনই মামলা নিবে। এবং সেইটি প্রধান 60 দিনের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট দেবে যে এই আসলে মামলাগুলো কারা করতেছে। দেখা গেছে যে একই মহিলা 3টে জায়গায় মামলা করেছে, ঢাকা করেছে, সাতক্ষীরা করেছে, আবার ব্রাহ্মণবাড়িয়া করেছে। এরকম কয়েকটা রত্না, শাহিদ আক্তার, নাহিদ আক্তার, এরকম কয়েকটা মহিলা আছে যে তাদের কাজই হচ্ছে একের পর এক মামলা করা। আদেশে আদালত আরও বলেন, জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে থানা বা আদালতে মামলা নিলে এ ধরনের ভোগান্তি কমবে। 2013 সালের সেপ্টেম্বরে 3 তারিখ আমাকে অ্যারেস্ট করেছে। সেই থেকে 15 সালের জুন পর্যন্ত আমি প্রায় 17টা মামলা ফেস করে বেরিয়েছি। বেরিয়ে 2 মাসও থাকতে পারিনি, আবার আমাকে জেলে ঢুকিয়েছে। অনেক খুশি হয়তো আমার এই দুর্বিষহ জীবনে অবসান হতে পারে আদালতের এই রায়। এসব মামলায় 4 বছরের বেশি সময় কারাভোগ করেছেন ভুক্তভোগী কাঞ্চন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। অভিবাসী কর্মীদের দ্রুত করোনার টিকা দেওয়ার দাবি জানিয়েছেন মহিলা কর্মী রিক্রুটিং এজেন্টদের সংগঠন ফরাব। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বিদেশগামীদের করোনার টিকা দিতে বিশেষ কোটা নির্ধারণের দাবি জানান। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। কোভিড-19 পরিস্থিতিতে অভিবাসী কর্মীরা বিদেশে তাদের কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে নানামুখী সমস্যায় পড়ছেন। সৌদি প্রবাসীরা বাধ্যতামূলক 7 দিনের কোয়ারেন্টাইনে থেকে প্রায় 70,000 টাকা অতিরিক্ত খরচ করছেন, অথচ টিকা নিলে তারা সরাসরি কাজে যোগ দিতে পারতেন। তাই অভিবাসীদের জন্য 1 ডোজের টিকা দেওয়ার দাবি মহিলা কর্মী রিক্রুটিং এজেন্টদের সংগঠন ফরাব নেতাদের। যে কোনো প্রতিরোধমূলক টিকা আমদানি করে দ্রুত টিকা প্রদানের ব্যবস্থা নেওয়া, অন্তত 50,000 ডোজ অভিবাসী কর্মীদের জন্য জরুরি ভিত্তিতে বরাদ্দকরণের ব্যবস্থা করে প্রদান করা। অভিবাসী কর্মীদের টিকা দেওয়ার জন্য দীর্ঘ এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা না নিলে এ খাতে বড় ধরনের সংকট তৈরি হবে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। অলরেডি মালয়েশিয়া ডিক্লেয়ার করছে উইদাউট ভ্যাকসিন দে ডোন্ট অ্যাকসেপ্ট এনিবডি। এবং এইটা কিন্তু মনে হয় ইদানিং ওই কাতার করতে যাচ্ছে,
তার মানে আলটিমেটলি একটা পর্যায়ে আসবে যখন আমাদের মিডল ইস্ট বলেন আর অন্য কান্ট্রি বলেন ভ্যাকসিনেট না করলে যেতে পারবে না। বিশেষ ব্যবস্থার পাশাপাশি অনলাইন নিবন্ধনে ফ্রন্টলাইনারদের পরে অভিবাসী শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ারও দাবি জানানো হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা আর উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ষড়যন্ত্র মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের সাথে শত্রুতা করা। যতদিন বিএনপি বিদেশপূর্ণ রাজনীতি পরিহার না করবে ততদিন তাদের সাথে সহাবস্থান সম্ভব নয়। গণতান্ত্রিক রাজনীতিতে সহাবস্থানের যে সম্পর্ক প্রয়োজন সেটাকে বিদ্বেষের বিষে বিষাক্ত করেছে বিএনপি। হত্যা ষড়যন্ত্রের রাজনীতি থেকে বিএনপি যতদিন না সরে আসবে ততদিন গণতান্ত্রিক রাজনীতিতে এদের সাথে সহাবস্থান অসম্ভব হয়ে পড়বে। ভিন্ন ভিন্ন তারিখে 5 বার জন্ম তারিখ দেখানোর মধ্য দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে ছিনিমিনি খেলছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, জন্মসনদ, পাসপোর্ট, টিকা কার্ড সহ বিভিন্ন নথিতে বিএনপি চেয়ারপারসনের 5টি জন্ম তারিখ থাকলেও কোথাও 15 আগস্ট জন্মদিন লেখা নেই। বিএনপি চেয়ারপারসনের জন্মদিন নিয়ে হাইকোর্টের নির্দেশনার জবাবে মির্জা ফখরুলের বক্তব্য আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। ন্যাশনাল আইডি কার্ড, করোনা টেস্ট রিপোর্ট, প্রধানমন্ত্রী হওয়ার পর যে ক্রেডেনশিয়াল, কোনো সরকারি নথিপত্রে তার 15 আগস্ট জন্মের তারিখ না থাকা সত্ত্বেও আপনারা যে 15 আগস্ট কেক কাটেন, হত্যার মাধ্যমে আপনাদের দলের পথ চলা, বঙ্গবন্ধুর খুনের সাথে যে জিয়াউর রহমান যুক্ত ছিল, এগুলো প্রমাণ করে 15 আগস্ট ভুয়া জন্মদিন পালন করার মাধ্যমে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বিএনপি মহাসচিব জানান, বেগম জিয়ার কিডনি ও লিভার স্বাভাবিকভাবে কাজ করছে না, পাশাপাশি আরও কিছু জটিলতা দেখা দিয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে নিতেই আবারও খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নতুন ইস্যু তৈরি করেছে সরকার। তার কিডনি ইজ নট ফাংশনিং প্রপারলি এবং তার লিভারও ঠিকভাবে কাজ করছে না, যে কারণে আপনার জ্বর চলে গেলে আবার আপনার হঠাৎ করে তার জ্বর আসছে। পার্টিকুলার একটা ডেটে কেউ জন্ম নিতে পারবে না, এটা একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়। রাজনীতি তো নেই এখন। আপনার এই ধরনের ইস্যুগুলো তুলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা, ডাইভার্ট করার চেষ্টা করা, মূল সমস্যাগুলো থেকে জনগণকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আগামী শনিবার থেকে আবারও শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছে, এরই মধ্যে যারা নিবন্ধন করেছেন তারা আগে টিকা পাবেন। রাজধানীর বিসিপিএস অডিটোরিয়ামে নিজের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিলে এ কথা বলেন মন্ত্রী। সবার সচেতনতা ছাড়া করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন জাহিদ মালিক। এবারের বাজেট বাস্তবায়নে কর্মসংস্থান তৈরি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। এটিএন বাংলার মুক্তমত অনুষ্ঠানে আলোচকরা বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ যেমন পর্যাপ্ত নয়, তেমনি সামাজিক নিরাপত্তা খাতকে জোর দেওয়া হয়নি। তবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, সামাজিক নিরাপত্তা খাতকে শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। শফিল আলম সুজনের রিপোর্ট। এবারের বাজেট নিয়ে বরাবরের মতোই আছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, বাজেটে স্বাস্থ্য, খাদ্য ও সামাজিক নিরাপত্তা খাতে গুরুত্ব দেওয়া হয়েছে, তবে তা বাস্তবায়নে নেই সুস্পষ্ট দিক নির্দেশনা। এটিএন বাংলার মুক্তমত অনুষ্ঠানে আলোচকরা বলেন, করোনার কারণে অনেকে গরিব হওয়ার পাশাপাশি বেকার হয়েছে। দরিদ্র মানুষদের সহায়তা দেওয়ার কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা কতজন পাচ্ছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। এই কোভিডের কারণে লক্ষ লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে। আমাদের দেশে বা বর্গা চাষি কিংবা প্রান্তিক কৃষক যারা আর কি,
তাদের তো সামর্থ্য নাই এবং কোনো সুযোগ নাই যে এই সরকারি প্রণোদনা তারা সুযোগ গ্রহণ করতে পারে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, সামাজিক নিরাপত্তার আওতায় হতদরিদ্র মানুষদের জন্য দেয়া হচ্ছে প্রণোদনা। ব্যবসা বান্ধব বাজেট হলেও নতুন কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। উত্তরবঙ্গের কোনো মঙ্গা নাই। এই যে জীবনযাত্রার মানটা উন্নত হয়েছে, আরও উন্নত করতে হলে মানুষের এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান বাড়াতে হবে এবং মানুষের আয় বাড়াতে হবে। এবং কর্মসংস্থান কোথায় হবে? কৃষিতে। আর এমপ্লয়মেন্ট বাড়ানোর সুযোগ খুবই কম। নতুন দরিদ্র যারা হয়েছে তাদের কথা কিন্তু এখানে এই বাজেটে কোনো রকমভাবে উল্লেখ নেই, এবং যারা আগের দরিদ্র ছিল তাদের জন্য কি পরিমাণে এখানে সামাজিক নিরাপত্তা খাতে প্রদান করা হবে, নগদ অর্থ কত করে দেওয়া হবে, কতজনকে দেওয়া হবে, এই সকল কিছু কিন্তু সুনির্দিষ্ট এখানে আমরা বাজেটে দেখতে পাইনি। স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা খাতে আরও বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কৃষি খাতকে টেকসই করতে প্রণোদনা বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। মার্শাল আর্ট বা ক্যারাতে শেখার আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে নারী শিশুদের অংশগ্রহণ বাড়ছে। ক্যারাতে আত্মরক্ষার কৌশল রপ্ত করার পাশাপাশি শরীর চর্চাও ভালো কাজ করে বলে জানান প্রশিক্ষকরা। মাহবুব কবির চপলের রিপোর্ট। একসময় সিনেমা কিংবা শুধু খেলোয়াড়দের মধ্যেই মার্শাল আর্টের এমন কসরত দেখা যেত, কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যেও এই কৌশল রপ্ত করার আগ্রহ বাড়ছে। তবে দৃষ্টি কাটছে মেয়ে শিশুদের প্রশিক্ষণ নেয়ার বিষয়টি। নিরাপত্তার কথা মাথায় রেখেই সন্তানদের বিশেষ এ প্রশিক্ষণে ভর্তির কথা জানালেন অভিভাবকরা। বাচ্চারা আত্মরক্ষা তো হলো, সাথে তাদের এক্সারসাইজ হলো। করোনাকালীন যে স্কুল বন্ধ, সেই অপশনটা কাজে লাগানোর জন্যই কিন্তু এই। প্রায় 500 বছর আগে জাপানে কারাতের মূল প্রচলন শুরু হয়, আর 80-র দশকে শুরু হয় বাংলাদেশে। তখন পরিসর সীমিত থাকলেও সময়ের সাথে কারাতের জনপ্রিয়তা বাড়ছে। কারাতে শিখছি আসলে মেইনলি সেলফ প্রোটেকশনের জন্য, আর করোনার ভিতরে আসলে আমরা সবাই ঘরে বসে আছি। কারাতে শেখা অনেক ফিট হওয়া, তারপরে বা টুর্নামেন্টও খেলতে পারি। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কারাতের প্রশিক্ষণ দেওয়া হয়। মাসিক 500 থেকে 1000 টাকা ফি দিয়ে যে কেউ এতে ভর্তি হতে পারেন। ছেলে হোক, বয়স্ক হোক, বৃদ্ধ শিখতে পারে। আমাদের এটা উইদাউট ইনভেস্টমেন্টে দেয়, আর এটা হলো আমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারি। সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস করে তোলা, মোবাইল কিংবা কম্পিউটারের নেশা কাটাতে কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন প্রশিক্ষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 21 কর্মদিবসের মধ্যে এসব তথ্য তাকে জমা দিতে হবে। না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কমিশন। খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়াও তিতাস গ্যাসের সাবেক বিক্রয় সহকারী ও সিবিএ নেতা ফারুক হাসানকেও সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুদক। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত 300 কোটি টাকা প্রণোদনা ঋণ বিতরণ শুরু করেছে পল্লী উন্নয়ন বোর্ড BRDB। রাজধানীর পল্লী ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন LGRD প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। অনুষ্ঠানে গোপালগঞ্জ ও বৃহত্তর ফরিদপুরে 800 ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের চেক গ্রহণ করেন। BDRBর মহাপরিচালক সুপ্রিয় কুমার কুণ্ডর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল করিম। বান্দরবানের আলীকদম উপজেলার মায়ানমার সীমান্তবর্তী বেশ কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার 7 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মৃতরা হলেন মানরুম পাড়ার রেংচনব্রো, মাংদমব্রো, আংলিমব্রো, ইয়ংচা পাহাড়, রামদমব্রো, তুমতলব্রো, কায়ংব্রো। তবে স্বাস্থ্য বিভাগ বলছে এক শিশুসহ 2 জন মারা গেছে। ওই এলাকার 5টি দুর্গম পাহাড় ডায়রিয়া আক্রান্ত হয়েছে শতাধিক। ডায়রিয়া নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর সহযোগিতার স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম পাঠানোর কথা জানিয়েছেন সিভিল সার্জন ডক্টর অংশুইপ্রু মার্মা। এছাড়া সেনাবাহিনীর হেলিকপ্টার করে স্বাস্থ্যকর্মীর ওই এলাকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন পাহাড়ি ঝর্ণা থেকে দূষিত পানি পান করায় ওই এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। আক্রান্ত বাড়তে থাকায় ওই এলাকার মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রামে বিকাশে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর ইপিজেড ও মাগুরা জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হামিদুল মোল্লা বিকাশের দোকানে গিয়ে কৌশলে লেনদেনের বইয়ের ভিডিও করে প্রতারক চক্রের কাছে সরবরাহ করত। পরে সেখান থেকে গ্রাহকদের নম্বরে ফোন করে বিকাশের প্রতিনিধি সেজে কৌশলে পিন নিয়ে অর্থ আত্মসাৎ করত এই চক্রের সদস্যরা। জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই কাজে মাগুরা জেলার আরও 135 জনের একটি চক্র জড়িত রয়েছে। তাদের ধরতেও অভিযান চলছে বলে জানায় পুলিশ। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। দুদিন বাড়ার পর বড় দরপতন হয়েছে মিউচুয়াল ফান্ডের। সেই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হয় বস্ত্র খাতে। এর বিপরীতে ব্যাংক খাতে দেখা গেছে ঊর্ধ্বগতি। ফলে বড় ধরনের ধসের হাত থেকে রক্ষা পেয়েছে শেয়ার বাজার। দিন শেষে ডিএসই ও সিএসির সবকটি মূল্য সূচকের পতন দেখা যায়। কমেছে লেনদেনের পরিমাণও। এর মধ্যে গত দিনের তুলনায় 22 পয়েন্ট কমে 6013 পয়েন্টে নেমেছে ডিএসই এক্স ইন্ডেক্স। এই স্টক এক্সচেঞ্জে দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রি এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক শক্তির বিপরীতে বড় ধরনের নিরাপত্তা বলয় গঠনের আহ্বান জানিয়েছেন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো। ব্রাসেলসে শীর্ষ সম্মেলনে এই জানান সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। যদিও তিনি পশ্চিমা বিশ্ব ও চীনের মধ্যে নয়া স্নায়ুযুদ্ধ শুরুর বিষয়টি অস্বীকার করেন। কৌশলী ভাষায় ন্যাটো মহাসচিব বলেন, চীন প্রতিদ্বন্দ্বী বা শত্রু নয়। তা সত্ত্বেও দেশটি পশ্চিমা বিশ্বের নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে সতর্ক করেন তিনি। বিশেষ করে আফ্রিকা, এমনকি মহাকাশ গবেষণাতেও চীন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর কাছাকাছি চলে এসেছে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব। সম্মেলনে যুক্তরাজ্য সহ ন্যাটো সদস্য দেশগুলোর নেতারা অংশ নিয়েছে। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই পুরস্কার জয়ে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানি পেসার হাসান আলী ও শ্রীলঙ্কান স্পিনার প্রবীণ জয় বিক্রমাকে। নারীদের ক্রিকেটে এই পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস। মমিনুর রিপনের রিপোর্ট। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ এর উপাধি পেলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। এশিয়ার পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন মিস্টার ডিপেন্ডেবল। ঘরের মাঠে সেই সিরিজে একটি করে 50 ও সেঞ্চুরিতে 79 গড়ে 237 রান করেছিলেন মুশফিক। এ পুরস্কার জেতার পথে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানি পেসার হাসান আলী ও শ্রীলঙ্কান স্পিনার প্রবীণ জয় বিক্রমা। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে জয় হয় মুশফিকের। এবছরের শুরু থেকে মাস সেরার এই পুরস্কার দেয় আইসিসি। জানুয়ারিতে ভারতের ঋষভ পান্ট, ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিন ও মার্চে ভুবনেশ্বর কুমার, এপ্রিলে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং সবশেষ এই পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী, গাজী গ্রুপ, প্রাইম ব্যাংক, প্রাইম দলেশ্বর ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুনিম শাহরিয়ারের 74 রানে ভর করে আবাহনী 49 রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। বিকেএসপিতে ম্যাচ সেরা কামরুল ইসলাম রাব্বির বোলিংয়ে প্রাইম দলেশ্বর 14 রানে হারায় লিজেন্ডস অব রূপগঞ্জকে। অন্য ম্যাচে রনি তালুকদারের 56 রানে ভর করে প্রাইম ব্যাংক ক্রিকেটার্স 22 রানে হারায় ওল্ড ডিওএইচএসকে। এদিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গাজী গ্রুপকে ক্রিকেটার্স 9 উইকেটে পারটেক্সকে এবং শাইনপুকুর 15 রানে পরাজিত করে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে।
ড্র করার লক্ষ্যে ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত 11:10 শুরু হবে খেলাটি। অপেক্ষাকৃত শক্তিশালী দল ওমান। কার্ড সমস্যায় এই ম্যাচে জামাল ভুঁইয়া খেলতে না পারায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন রক্ষণভাগের খেলোয়াড় তপু বর্মন। তিনি জানান, দলগতভাবে খেলতে পারলে ওমানের কাছ থেকে 1 পয়েন্ট ছিনিয়ে নেওয়া সম্ভব। তাদেরকে কিভাবে আমরা আটকাবো এবং তাদের অপোজিটে আমরা কিভাবে অ্যাটাক করব, তো এই ব্যাপারগুলি আমরা মাঠে অনেক কাজ করেছি এবং আমার কাছে মনে হয় যদি আমরা টিম ওয়ার্ক যদি ভালো পারফর্ম করতে পারি অবশ্যই আমরা তাদের থেকে একটি পয়েন্ট হয়ে নিতে পারবো। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি নাসিরউদ্দিন সহ 5 জন গ্রেপ্তার। সংসদে ঘটনার তদন্ত দাবি। 35 দিন পর করোনায় মৃত্যু অর্ধশত ছাড়ালো। শনাক্ত 15% কাছাকাছি আরও কয়েক জেলায় লকডাউন। করোনায় দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষকতার পেশা ছাড়ছেন অনেকে, অভাবে দুর্দিন কর্মচারীদের। মামলা করতে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে, ভুয়া মামলা ঠেকাতে হাইকোর্টের আদেশ। এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য মার্শাল আর্ট ক্যারাতে শেখার হিড়িক ঢাকায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।